এবং মিঠুন স্যারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। NSS Cat goes to ধন্যবাদ স্যার। এবার আমরা প্রত্যেকে এনএসএস লক্ষ্যগীত গাইব। समाज के लिए उठे उठे जगे, स्वराष्ट्र के लिए जगे जगे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। हम उठे उठे गजब हमारे संग साथियों, हम बड़े तो सब बढ़ेंगे अपने आप साथियों। जमीन पे आसमान को उतार दे, जमीन पे आसमान को उतार दे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। खुशी को बांटते चले, गाँव और शहर की दूरियों को बांटते चले, ज्ञान को प्रचार दे प्रसार दे, ज्ञान को प्रचार दे प्रसार दे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। बड़े बड़े फलों की शान ओढ़ती रहे धरा, तरक्कियों की एक नई कतार दे, तरक्कियों की एक नई कतार दे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। ये जाति धर्म बोलियां बने मशहूर राह की, बनाए मेल प्रेम की अखंडता विचार की, सद्भावना से ये चमन निखार दे, सद्भावना से। NSS Cat goes to NSS Cat goes to এই মানুষটাই আজকে আমাদের মাঝখানে আছে। সোয়ানগর হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পরিশ্রমী দাস মহাশয়,
স্যারের স্যার ভালো আছেন? স্যারের পরিচয় দিতে গিয়ে আমি তোমাদের সামনে কি বলবো সেইটা নিয়ে ভাবতে ভাবতে আজকে হঠাৎ আমার দুটো সিনেমার কথা মনে পড়ে, সিনেমা ডায়লগ। তোমরা কেজিএফ এবং কেজিএফ 2 দেখেছো? সেই কেজিএফ এ যেমন আমরা ডায়লগ, সেই যে হিরো আছে সে ডায়লগ দেয় যে পাওয়ারফুল পিপল কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস, কিন্তু কেজিএফ 2 তে এসে সেই ডায়লগটা চেঞ্জ হয়ে যায় যে পাওয়ারফুল পিপল মেক্স প্লেসেস পাওয়ারফুল। আমার মনে হয় যে আমাদের হরিস্বামী স্যারের জন্য এই সেকেন্ড ডায়লগটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে উনি টেকনিক্যালি দেখলে একটা গ্রামের স্কুল, সোহানগর হাই স্কুল, এবং আমার দৃঢ় বিশ্বাস স্যারের আগে হয়তো সোহানগরের হাই স্কুলের নাম তোরা অনেকেই শুনিস না, কিন্তু এখন মালদায় যখনই স্কুল শিক্ষার অগ্রগতি এগুলো নিয়ে আলোচনা হয় তখন নিঃসন্দেহে সোহানগর হাই স্কুলের কথা মাথায় আসে। তার মানে সোহানগরকে পাওয়ারফুল করার পেছনে যে মানুষটার অবদান তিনি হচ্ছেন আমাদের ডক্টর হরিস্বামী দাস। এবং উনি একজন শুধুমাত্র গবেষক নয়, উনি একজন লিডার হিসেবেও কিন্তু খুব সাকসেসফুল, প্রধান শিক্ষক হিসেবে। এবং ওনার যে ইনোভেটিভ ভাবনা চিন্তা, শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষণ পদ্ধতির উদ্ভাবন, সেইগুলোর স্বীকৃতি স্বরূপেই উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিক্ষারত্ন পুরস্কারও উনি ভূষিত হয়েছেন। ফলে এমন একজন মানুষকে আজকে আমাদের এনএসএস স্পেশাল ক্যাম্পের দ্বিতীয় দিনে পেয়ে আমরা সত্যি আপ্লুত, এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের ভলেন্টিয়াররাও আজকে উপকৃত হবে। ফলে আমি আমাদের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এবং মালদা কলেজের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। এবং ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি আমাদের সকলের অনুপ্রেরণা এবং আমাদের মালদা কলেজ পরিবারের প্রধান, আমাদের অভিভাবক ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়কে। আমি চাইবো যে হরিস্বামী স্যার ওনার বক্তব্য শুরু করার আগে আমাদের স্যার আমি হরিস্বামী স্যারকে সরাসরি ডেকে নেব। স্যার প্লিজ। দ্বিতীয় দিনে আমি আগত অতিথি হিসাবে এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রিত করার জন্য ভালো লাগছে। প্রিন্সিপাল স্যার আছেন আমাদের বাবু এবং বাবু আছেন এবং এনএসএস এর সমস্ত ইউনিটের সদস্যরা এখানে আছে। এখানে সমস্ত ডিপার্টমেন্টের ছেলেরা আছে, ছাত্রছাত্রীরা আছে, প্লাস বিভিন্ন সমস্ত এরিয়াগুলোই আছে। বিষয়টা হচ্ছে বিষ্ণু যখন আমাকে বললেন যে বর্তমান এখন যে অবস্থা, যার মধ্যে দিয়ে মানে আমরা যে সময় পড়াশোনা করেছি, মামলাবাবু আছেন, বিষ্ণুবাবু আছেন, সেই সময় ছাত্রছাত্রীদের সামনে আমাদের সামনে একটা লক্ষ্য ছিল যে কলেজের গণ্ডি পার হলে এটা হতে পারে, ইউনিভার্সিটি পার হলে এটা হতে পারে, বা তারপরে এই সময়ের মধ্যে আমরা এটা করতে পারি। এবং যারা যারা যেভাবে এফোর্ট দিত তারা তার কাছাকাছি বা তাকে আরো যার যেরকম লক্ষ্য, যার যেরকম ফোকাস ছিল, যার যেরকম পৌঁছে দেবো। বর্তমানে একটা সমস্যা যেখানে আগে আমরা জানতাম যে প্রাইভেট কোম্পানি থেকে চাকরি চলে যাবে, এখন আমরা দেখছি যে সরকারি চাকরিও চলে যাবে। আরো দেখছি, কয়েকদিন আগে দেখলাম লাস্ট যে থ্রেড কথাটা বলবো না, বাট শুনতে ওরকমই বিষয়, ওরা করলে প্রচুর ছাঁটাই হয়েছে লাস্ট একদম রিসেন্টলি। হাজারবার করতে পারি, অনেক মোটিভেশনাল গল্প আছে, আমি হাজারবার করতে পারি, কিন্তু আমি কি করছি আমার প্রতিদিনের অভ্যাস আমাকে বলতে দেবে, আর আমি শিখছি, এটাই যথেষ্ট। তাহলে আমি আমাকে তো একটা গান শুনবো, জিনিসটা সবার আগে দরকার, অর্থাৎ নিজের নিকেতনে ফিরতে গেলে সেটা হচ্ছে
নিজের ব্রিদিং প্র্যাকটিস একটু দরকার আছে। আমি একটা জায়গায় একটু বসবো, আমরা এখানে 2 মিনিটের একটা প্র্যাকটিস করবো, তারপরে আমরা 2 মিনিট 2 মিনিট দেওয়া যাবে তো? অনলি 2 মিনিট। একটা শ্বাস ক্রিয়া করবো প্রতিদিন। পরে একটা জিনিস এসছে যে আপনার সফলতা নির্ভর করে আপনার অ্যাটিটিউডের উপর 90%, 10% অনলি আপনার স্কিলের উপর। আপনি যে পড়াশোনা করছেন, এডুকেশন নিচ্ছেন, এত ডিগ্রি, কিন্তু সবকিছু দেখুন, একটা জায়গায় 100 জন পড়াশোনা করছেন, কত পার্সেন্ট পাস করছেন? যারা পাস করছে তাদের মধ্যে কতজন সফল হচ্ছেন, তাই না? তো যারা ইউপিএসসি কত পার্সেন্ট ইউপিএসসি যারা দিচ্ছে তাদের মধ্যে পাস করছে 1% হতে পারে, নিটে কতজন পাস করছে 1% হতে পারে, পার্সেন্টেজ কিছু একটা। তাহলে এতজন চেষ্টা করছে একই ভাবে। আমি এখানে কিছু বলছি, বলতে বলতে আমার মাথার মধ্যে ওই জিনিসটা তো এরকম, তখন বুঝেছিলাম, আমি বলতে বলতে নিজেকে ঠিক করে নিলাম, বুঝিয়ে ফেললাম। এইটা ফাঁক খুঁজে ফেলা, আর তারপরে এটাকে খুব সহজভাবে বলা, বড় ভাষা না, জটিল ভাষা না, একদম সহজ করে যদি বলতে পারেন, এটাই 5 মাইন্ড টেকনিক, খুব সোজা, কিচ্ছু না। আপনি যে কোনো একা বুঝছেন যখন, সেটাকে 5 বছরের বাচ্চাকে বোঝাতে গেলে সেটা বুঝে। টাইম কি করে ম্যানেজ করবেন? তোকে বলছিলাম না, ঘন্টার পর ঘন্টা বলছি বেসিক লার্নিং। আমাদের ব্রেন 45 মিনিটের বেশি একটা জিনিস রাখতে পারে না, সেজন্য পোমোডোরোতে দুটো হয়, একটা 25 মিনিটের সঙ্গে 5 মিনিট হয়, আর একটা 50 মিনিটের সঙ্গে 10 মিনিট হয়। 50 মিনিট আপনি অ্যাক্টিভ লার্নিং করুন, 10 মিনিট আপনি বিশ্রামে যান। বিশ্রাম মানে কিন্তু মোবাইল হাতে নাই, পুরো ডিজিটাল স্ক্রিন থেকে নিজেকে ডিটাচ করে ফেলুন, রিল্যাক্স নেন, পরের আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হন। 50 মিনিট 10 মিনিট গ্যাপ, 50 মিনিট 10 মিনিট গ্যাপ, 50 মিনিট 10 মিনিট গ্যাপ। এবং তার সঙ্গে যদি 5 মাইন্ড টেকনিক দিয়ে করেন, তাহলে আপনার পড়াশোনা বা যেটা আপনি করতে চান সেটা ভুলে যাওয়ার কোনো আর কারণ থাকে না। তো এইটুকুই বলার ছিল এখানটা। আরেকটা অ্যাক্টিভ রিকল কি করে করবেন দেখুন, 1 3 7 এবং 30 এর রুলসটাকে পড়ে রাখবেন। 1 3 7, 1 3 মানে কি আজকে যেটা পড়েছেন 3 দিন পরে একটা রিভিশন দেবেন, 7 দিন পরে আরেকটা রিভিশন দেবেন, তারপরে 30 দিন পরে দিন চলবে। তাহলে আপনার যে পড়াশোনাটা তাহলে অ্যাক্টিভ লার্নিং, এটাকে বলা হয় স্মার্ট লার্নিং। অনেক ছেলে নিট ক্র্যাক করছে, ইউপিএসসি ক্র্যাক করছে, কারণ কিছুই নাই, সে পড়াশোনাটাকে স্মার্ট লার্নিং হিসেবে করছে, প্যাসিভ লার্নিং না। খবরের কাগজ পড়ার মতো করে বই পড়ছে না, চোখ দিয়ে পড়ছে, লিখে যাচ্ছে, লাভ কিছু সেরকম হয় না, মনে থাকে না। তো এটাই আমার এই সেশনটা ছিল। এখানে আপনি 1% এর জাদু দেখতে পারেন, চেঞ্জ। আপনি অনেক কিছু বলছেন, আপনি বাড়ি থেকে সবগুলো শুরু করে দিবেন। প্রথম দিন জিমে গেলে কি হয়, দেখে আমরা বাহ এটাও করছি ওটাও করছি, সবগুলো করে নিলাম, 2-3 দিন খুব গেলাম, আর তারপর দিন থেকে বাহ। তো সেই জন্য 1% করে চেষ্টা করুন। দেখুন এখানে একটা কথা আছে, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি প্রতিদিনের শৃঙ্খলার প্রশ্ন। আমি প্রথম একবার বলেছি যে মোটিভেশন দিয়ে আপনার জীবন পাল্টে যাবে, সেটাও আমি বলবো যে কম্পাউন্ডিং কি, চক্রবৃদ্ধি কি, চক্রবৃদ্ধি ইন্টারেস্ট কি। আজকে থেকে আপনি সেভিংস করতে শুরু করলে আজ থেকে 20 বছর পরে আপনি কোথায় যেতে পারেন, এই জিনিসটা যদি আজকে আপনি না জানেন, চাকরি পাওয়া পর্যন্ত যদি ওয়েট করেন, আপনি পিছিয়ে যাবেন। তো আজকে থেকে কিভাবে স্টার্ট করতে পারেন। বললাম চক্রবৃদ্ধি সুদ। দেখুন সুদ এবং সুদের সুদ, তার সুদটা যখন আপনি পাবেন তখন মনে হবে মজাটা পাবেন যে না, যে কিভাবে এটা ইন্টারেস্ট বাড়ছে। এইভাবে আমাদের কাছে ইন্টারেস্ট নেয়, কিন্তু লোন যখন নেই আমরা লোনের ট্র্যাপে না যাওয়া। অনলাইন লোন, ক্রেডিট কার্ড অনেকে হয়তো ইউজ করে থাকতে পারে, ট্র্যাপে পড়বেন না, আপনাকে বেরোতে দেবে না। অল্প বিনিয়োগের শক্তি, আপনি আজকে থেকে 100 টাকার বিনিয়োগ শুরু করলে পরে আপনি কোথায় পৌঁছাতে পারেন, সেটা আপনার অন্তত বিষয়টা যদি জানা থাকে, আর এটা আপনার ভবিষ্যৎ সুরক্ষা দেবে। কিভাবে, কেন ছাত্রছাত্রী করতেছে এটা বললাম। সঞ্চয় সম্বন্ধে একটা ভুল ধারণা আছে যে আমি যে টাকাটা রোজগার করি তার থেকে যেটা আমার খরচা হয় বাদ দেবো, দিয়ে যেটা বাকি করে দেবো সেটা সঞ্চয় করবো। এখনকার কনসেপ্টটা নয়। সবাই আমরা নেগেটিভ নেগেটিভ বলছি, কিন্তু কিছু মানুষ কিন্তু এই সুযোগে সমস্ত প্রবলেমে না, কিছু মানুষ দেখে কি কি অপরচুনিটি তৈরি হচ্ছে। যখন এত ডিজিটাল ঝড় উঠেছে আর জিও কোম্পানি উঠে গেল 10 কোটি টাকা আমার ঝামেলা থেকে নিয়ে যাবে, তো ওরাই তো হচ্ছে অপরচুনিটি, যারা যে কোনো সমস্যার মধ্যে, এই যে আমরা সবাই সমস্যা নিয়ে করছি, আর একজন ওই সমস্যাকে সমাধান
করে কোটিপতি হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবার মনে হয় ভোট অফ থ্যাঙ্কস দেবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কারো প্রশ্ন? হ্যাঁ, করে না তুমি ভোট অফ থ্যাঙ্কস দিয়ে একটা ওই ফিনান্সিয়ালি একটা সিট দিলাম। আমাদের মূল লক্ষ্য থেকে বারবার মানে সরিয়ে দিচ্ছে, একবার এই লক্ষ্য হয়, একবার অন্য লক্ষ্য হয়। তো এর ক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, অর্জুনের আমরা বলেছিলাম না প্রত্যেক অবস্থা হ্যাঁ স্যার, আমি ধরে নিন একটা লক্ষ্যে গেলাম, তো ওইদিকে যেতে হঠাৎ করে মনে হলো যে লক্ষ্যটা মানে ঠিক পৌঁছতে পারছি না। হ্যাঁ, কারণ অনেক নানা ধরনের বাধা। আপনি প্রথম একটা কোশ্চেন দিয়েছিলাম, মানে একটা সলভ কিভাবে দিয়েছিলাম, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না, 5টা কারণ লিখুন। 5টা কারণ লিখুন আপনি কেন আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না। স্যার বর্তমানে কিছু মানে এই যে রাজনৈতিক পরিস্থিতি এইসব। আমি একটা কথা বলবো, হ্যাঁ, রাজনীতি সব যুগে ছিল, কোন যুগে ছিল না। আমি আমাদের কিছু বইপত্র দেখেছি, আমরা কৃষ্ণের কথা বলি না, ভগবান লাগে বলো, তার জন্ম কোথায় হলো? কোথায় জন্ম হলো? কারাগারে। কার সন্তান? রাজার সন্তান, রাজপরিবারের সন্তান। জন্ম কোথায় হচ্ছে? কারাগারে। সেদিনই তাকে মেরে ফেলার কথা আগের থেকে বলা আছে। যার জন্ম হয়নি তার মৃত্যু ঘোষণা সে আগে থেকে হয়ে যাচ্ছে। জন্ম হলো সেই রাতেই তিনি বাবা মার কাছ থেকে কাছাড়া হয়েছেন, তাকে অন্য জায়গায় পাঠানো হতো। যেখানে গেলেন সেখানে তাকে সন্তান নিজে করতে হতো। সেখানে তিনি বড় হচ্ছেন, তারপরে তাকে প্রতিদিন তাকে মারার কথা হয়েছে, প্রতিদিন হতো। সেখান থেকে তিনি যখন ফিরে আবার চলে গেলেন আরেকটা উদ্দেশ্য নিয়ে মধুরায়। এবার বলুন তো, তার জীবন থেকে কি আপনার জীবনটা খুব কঠিন হয়ে আছে? উনি বললাম দেখুন, আমাদের সামনে প্রচুর আছে নেগেটিভ ইয়ে, যে আমার সামনে এই রাজনীতি, কিসের রাজনীতি? এই সময় কি কেউ কিছু করছে না? এই সময় কি কেউ কিছু করছে না? এই সময় দেখুন, বাংলাদেশে বসে কেউ একজন কিছু ইউপিএসসি প্রস্তুতি দিচ্ছে, সে ইউপিএসসি ক্র্যাক করার চিন্তা করছে। বাইরের ডিসকাশন আপনি কেন মাথায় রাখছেন? আমি তাই তো বলছি, ফোনটাকে সবার আগে বন্ধ করতে হবে। আপনার কাছে বাইরের খবর আসছে কি করে বলুন তো? আপনার কাছে বাইরের খবর আসছে কি করে? আপনার বাড়িতে মধ্যে ঢুকে কি কেউ বলেছে ভোট দিন বলেছে কেউ? আপনাকে বলেছে আপনাকে এই দলে যেতে হবে বলেছে? আপনার বাবা মা আপনাকে এখানে পাঠিয়েছে, আপনি একটা নিরাপদ জায়গায় আছেন, পড়াশোনা করছেন, বাবা মার আশ্রয়ে, কলেজের আশ্রয়ে, কেউ কোনো ডিস্টার্ব করছে না। আপনি শুধুমাত্র ডিস্ট্রাকশন বাদ দিয়ে 1% হ্যাবিট চেঞ্জ করুন, বাকি কিছু লিখতে হবে না। আপনার আজকের কাজ কি? একটা পাতা পড়া, অনলি ওয়ান পেজ। একটা পাতা যদি আপনি আজকে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারেন, 1 বছর পরে কতগুলো পাতা পড়বেন? এটাও তো কম্পাউন্ডিং হচ্ছে। শুনুন, বাইরের জগৎকে, হ্যাঁ হচ্ছে অনেক কিছু, বাইরের জগৎকে আমরা চেঞ্জ করতে পারবো না। পারবেন আপনি? তাহলে আপনি শেষ হয়ে যাবেন। তো বেটার নিজেকে চেঞ্জ করি, এটা তো আমার হাতে অনেকটা আছে না। আমি আমার ফোনটাকে বাইরের দূরে ঘরে রাখবো,